করোনা মহামারীতে সারা বিশ্ব যখন দিশেহারা তখন তার প্রভাব এসে পড়তে শুরু করে আমাদের দেশেও। সরকারি নানা উদ্যোগ ব্যবস্থার পরও দেশ জুড়ে অক্সিজেন সংকট, চিকিৎসার অভাব আর অসহায় মানুষের ত্রাণের সংকট দেখা দেয়। ঠিক সেই সময় কিছু সংগঠন, কিছু ব্যক্তি এগিয়ে এসে নিজেদের বিলিয়ে দেন মানুষের জন্য। সেই মানুষদের নিয়ে, সেই প্রতিষ্ঠানগুলো নিয়ে চিটাগং লাইভের আয়োজন করোনাকালীন বন্ধু। প্রথম পর্বে থাকছে কানেক্ট দ্য ডটসের গল্প। প্রয়োজন থেকেই কানেক্ট দ্য ডটসের জন্ম। গেল এপ্রিলে কোভিড পরিস্থিতিতেই কানেক্ট দ্য ডটস ফাউন্ডেশনের আসলে প্রতিষ্ঠা হয়। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে মানুষের অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু মানুষ যখন সঙ্গবদ্ধ থাকে না, যখন বিচ্ছিন্ন থাকে, আলাদা আলাদা থাকে, তখন চাইলেও অনেক কিছু করতে পারে না, বাট মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারে না। তো আমরা ওই সময় ভাবলাম যে এই ডটগুলো হচ্ছে আসলে মানুষ, বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক ভালো কিছু করতে চাই, কিন্তু সুযোগের অভাবে কিংবা সংযোগের অভাবে, কানেক্টিভিটির অভাবে করতে পারছে না। তো আমরা ওই মানুষগুলোকে যুক্ত করতে চাইলাম, ওই ডটগুলোকে কানেক্ট করতে চাইলাম ফর দ্য ওয়েল বিং অফ দ্য পিপল। এবং ওইটা থেকেই কানেক্ট দ্য ডটসের জন্ম। এর পিছনের গল্পটা একটু বলি যে যখন আমরা দেখলাম যে কোভিড পরিস্থিতিতে আমার এক ছোটো ভাই, যার বয়স 30 বছরের মতো, সে হঠাৎ করে কোভিডে আক্রান্ত হয়ে গেল এবং একদিন আমাকে ফোন করে বলল রাতে যে তার একটা অক্সিজেন সিলিন্ডার দরকার, কারণ তার প্রচণ্ড রকম শ্বাসকষ্ট হচ্ছে। তো আমি আমার পরিচিত কিছু জায়গায় ফোন টোন করে আমি দেখলাম যে কোনো অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, ভীষণ রকম ক্রাইসিস চট্টগ্রামে ওই সময়। তো তখন আমি একজন আমার ভলান্টিয়ারকে বললাম যে তুমি যাও একটু খবর নিয়ে দেখো কোথাও পাওয়া যায় কিনা। সে রাত 12টার সময় অনেক খোঁজাখুঁজি করে একটা স্টোরে সে একটা সিলিন্ডার পেল, যেটার দাম প্রায় 30,000 টাকা। তো আমি ইনস্ট্যান্ট তাকে 30,000 টাকা বিকাশ করে বললাম যেভাবেই হোক এটা কিনে নিয়ে যাও এবং তাকে পৌঁছে দিয়ে আসো। তো সেটা পৌঁছে দিয়ে আসার পরে আমার মাথায় একটা জিনিস, ইট ওয়াজ এ থট প্রভোকিং ফর মি, যে এরকম একটা ইয়াং ছেলে যার বয়স মাত্র 30 বছর, তার যদি অক্সিজেন এইরকম দরকার হয় বা এইরকম শ্বাসকষ্ট হয়, তাহলে যারা ভালনারেবল, যাদের বয়স বেশি, কোভিডে যারা অনেক বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাদের কি অবস্থা হবে এই শ্বাসকষ্টে। তখন আমি ভাবলাম যে আমরা একটা অক্সিজেন ব্যাংক তৈরি করতে পারি কিনা। আমি ইনস্ট্যান্ট আমার ওয়াইফের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করি এবং আমরা নিজেদের অর্থায়নে আমরা 5টা সিলিন্ডার ইনস্ট্যান্ট কিনে ফেলি পরের দিনই। এবং কিনে আমি বিষয়টা আমার অফিসে গিয়ে আমার অফিস কলিগদের সাথে শেয়ার করি। তারা বললো যে তারাও এই বিষয়টাতে পার্ট নিতে, মানে অংশী হতে চায়, এবং তারা নিজেদের মধ্যে ফান্ড রেজ করে আরও 2টা সিলিন্ডার তারা কিনে ফেললো। এই আমাদের 5টা প্লাস আগে একটা কিনেছি 6টা, এবং ওরা 2টা মিলে 8টা সিলিন্ডার আমাদের হয়ে গেল। এবং এটা নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট করি যে চিটাগংয়ে যেভাবে শ্বাসকষ্টের রোগী বাড়ছে, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে, এটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং এই জন্য আমাদেরকে একটু কালেকটিভলি কাজ করা উচিত। তো এই পোস্টটা দেখে আমার সাথে অনেকেই যোগাযোগ করেন এবং তারা সহযোগিতা করতে চান। তো তখন আমরা তাদেরকে বলি যে আপনারা সবাই যারা যারা আগ্রহী তারা একটা সিলিন্ডার ডোনেট করতে পারেন আমাদের এই ইনিশিয়েটিভে। তখন অনেকেই সিলিন্ডার কিনে দেন এবং একসময় দেখা যায় যে প্রায় 30টা সিলিন্ডার হয়ে যায়, এবং সেটা দিয়ে আমরা সেবা দেওয়া শুরু করি অক্সিজেন ব্যাংকের মাধ্যমে। কিন্তু একটা পর্যায়ে কি আমরা রিয়েলাইজ করি যে আসলে এই 30টা সিলিন্ডার দিয়ে পুরো চট্টগ্রামে যেভাবে শ্বাসকষ্টের রোগী বাড়ছে কোভিডে, তাতে করে আসলে আমাদের বেশি মানুষকে সেবা দেওয়া সম্ভব হবে না। তখন আমরা একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচে যাই এবং চট্টগ্রামের সম্মানিত কর কমিশনার বাদল সৈয়দ ভাইয়ের প্রতিষ্ঠান পে ইট ফরওয়ার্ড, আলহাজ শামসুদ্দিন ফাউন্ডেশন সহ আরও মোট 5টা সংগঠন মিলে আমরা একটা চট্টগ্রামে একটা কেন্দ্রীয় সেন্ট্রাল অক্সিজেন ব্যাংক তৈরি করি, যেখান থেকে আমাদের প্রায় 2 শতাধিক অক্সিজেন হয়ে যায়। এবং সেটা আমরা চট্টগ্রামের ওই সময় আমরা অনেকগুলো মানুষকে সেবা দিতে পেরেছি। বিশেষ করে গভীর রাতেও আমরা অনেক মানুষকে সেবা দিয়েছি। অধিকাংশ মানুষই আল্লাহর রহমতে বেঁচে গেছেন, কেউ কেউ হয়তো মারা গেছেন, কিন্তু আমাদের একটা সন্তুষ্টি ছিল যে আমরা লাস্ট মোমেন্টে ওই মানুষটার মুখে একটা অক্সিজেন তুলে দিতে পেরেছি। এটাই আমাদের জন্য অনেক বড় সন্তুষ্টি ছিল। তার কিছুদিন পরে আমরা দেখলাম যে চট্টগ্রামের ফিল্ড হসপিটাল যখন প্রতিষ্ঠা হয় মিড অফ এপ্রিল, তখন মূলত আমরা এই ফিল্ড হসপিটালের সাথে কাজ করা শুরু করি। কারণ এটা ছিল একান্তই আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই সময় কোভিড পরিস্থিতিতে অনেক প্রাইভেট ক্লিনিকগুলো মানুষদেরকে চিকিৎসা, বিশেষ করে কোভিড পেশেন্টদেরকে ট্রিট করছিলেন না। তো ওই রকম একটা পরিস্থিতিতে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিজের জীবনের রিস্ক নিয়ে একটা ফিল্ড হসপিটাল প্রতিষ্ঠা করে বিনামূল্যে মানুষদেরকে সহযোগিতা করার একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছেন। তার পাশে থাকা খুব জরুরি। কানেক্ট দ্য ডটকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম ফিল্ড হসপিটালের পক্ষ থেকে, বিশেষ করে তানভীর শাহরিয়ার রিমন ভাই এই ফিল্ড হসপিটালের কার্যক্রমের শুরু থেকেই
আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন। পরবর্তীতে রোগীর চাপ যখন বাড়তে থাকে, রোগীদের প্রয়োজনে আরও 2টি হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন দিয়ে সাহায্য করেছে। সুতরাং ফিল হসপিটালের পক্ষে রোগীদের যে সেবা পেয়েছে সেখানে কানেক্ট রেখেছে অন্যতম ভূমিকা। তো তার পাশে থাকার চেষ্টা থেকেই মূলত আমরা কাজ করা শুরু করি ওনার চিটং ফিল হসপিটালের সাথে। এবং একটা পর্যায়ে গিয়ে ফিল হসপিটালের প্রতিষ্ঠাতা বিদ্যুৎ দা যখন চিটংয়ে এই রেসপাইরেটরি ইকুইপমেন্টের প্রচণ্ড রকম সংকট দেখা দেয়, বিশেষ করে কয়েকটা জায়গায় আন্দরকিল্লা জেনারেল হসপিটাল এবং চিটং মেডিকেল ছাড়া অন্যান্য জায়গাগুলোতে তখন আইসিইউ বেড তৈরি ছিল না, ভেন্টিলেটর সাপোর্ট ছিল না, তখন উনি বললেন যে আসলে চিটগংয়ে এই আইসিইউ বেড বা ভেন্টিলেটর সাপোর্টের চেয়ে অনেক বেশি জরুরি হচ্ছে হাই ফ্লো নাজাল ক্যানুলা, যেটা দিয়ে 30 লিটারের বেশি অক্সিজেন দেওয়া সম্ভব। এবং এই জিনিসটা করতে গেলে উনি বললেন যে উনার যেহেতু এটা গরিবের হসপিটাল, সাধারণ মানুষের হসপিটাল, ওনাদের কাছে ওই রকম আর্থিক সামর্থ্য ওই মুহূর্তে নাই। আমরা যদি কোনোভাবে তাদেরকে ওই মানুষকে কানেক্ট করে কোনোভাবে সহযোগিতা করতে পারি, আমরা ওই উনার এই প্রস্তাবে রাজি হই এবং আমরা একটা ফেসবুক লাইভের আয়োজন করি, যেখানে আমরা ইনস্ট্যান্ট 1 ঘন্টার একটা লাইভে আমাদের 7 লক্ষ টাকা আমাদের ফান্ড রেজ হয়, যেখানে আইপিডিসির এমডি মোমিন ভাই, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের প্রেসিডেন্ট আমাদের অ্যাডভাইজার আবু তৈয়ব ভাই, ট্রাস্ট ব্যাংকের রোমানা আপাসও অনেকেই এগিয়ে আসেন। আমার এক ছোটো ভাই, সে দুবাই থেকে এগিয়ে আসে। এরকম অনেকে মিলে আমরা প্রায় 7 লক্ষ টাকা ইনস্ট্যান্ট রেজ হয়ে যায় ওই দিনই। কিন্তু এটার আফটার এফেক্টটা ছিল আরও ভালো। এই শোটা যারা দেখেন ফেসবুকে, তারা দেখে আমাকে নক করেন এবং আরও প্রায় 8 লক্ষ টাকা রেজ হয়। টোটাল 15 লক্ষ টাকার রেসপাইরেটরি ইকুইপমেন্ট ইনক্লুডিং 2 হাই ফ্লো নাজাল ক্যানুলা, যেটার এক একটার দাম ছিল ওই সময় 7 লক্ষ টাকা, আমরা চট্টগ্রাম ফিল্ড হসপিটালকে পৌঁছে দিতে সক্ষম হই। এটা ছিল যে ইজ এ কাইন্ড অফ আমানত ফ্রম দ্য পিপল, এবং এটা আমরা ওই সময় দিতে পেরে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা খুব গর্বিত বোধ করি, এবং আমাদের কাছে মনে হয়েছে যে ওইটা ওই সময় অনেক মানুষের উপকারে এসেছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই 15 লক্ষ টাকার মধ্যে কানেক্ট দ্য ডটসের আসলে কন্ট্রিবিউশন ছিল মাত্র 1 লক্ষ টাকা। বাকি টাকাটা কিন্তু বিভিন্ন জন এসে কন্ট্রিবিউট করেছেন এবং দিয়েছেন, এবং এটাই প্রমাণিত হয়েছে যে আসলে এককভাবে হয়তো আমাদের পক্ষে এই 15 লক্ষ টাকা দেওয়া হতে সম্ভব ছিল না, বা এই রেসপাইরেটরি ইকুইপমেন্ট কেনা সম্ভব ছিল না। কিন্তু দেখা গেল এই যে ডট, অনেকগুলো মানুষকে আমরা এক জায়গায় যুক্ত করতে পেরেছিলাম, এবং পেয়েছিলাম বলেই হয়তো এই সহযোগিতাটুকু আমরা ওই সময় করতে পেরেছিলাম। তো যাই হোক, এইটার পরে আমরা অক্সিজেন ব্যাংক যখন করি, তারপরে রেসপাইরেটরি ইকুইপমেন্ট দিই, এটার দেখা দেখি ওই সময় দেখা গেল যে অনেকেই আমাদেরকে বলছেন যে তারাও সহযোগিতা করতে চান। এই সময় অনেকেই আমাদেরকে অক্সিজেন কনসেন্ট্রেটেড দিয়ে সহযোগিতা করেন, যেটা নিজেই অক্সিজেন প্রডিউস করতে পারে। এইরকম বেশ কিছু অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা চিটং ফিল্ড হসপিটালে দেই, আমরা মাওশিস হসপিটালে দেই, আন্দরকিল্লা জেনারেল হসপিটালে দেই, এবং অনেক মানুষের কিন্তু উপকার হয়, যেটা আমরা পরে জানতে পারি। তো এইভাবে কানেক্ট দ্য ডটস মানুষের ডটগুলোকে যুক্ত করার চেষ্টা করে। সবশেষে যখন কোভিড থেকে আমরা একটু একটু করে বেরিয়ে আসছি, তখন হঠাৎ করে দেখা গেল যে বন্যা পরিস্থিতি বেশ ভয়াবহ আকার ধারণ করছে, বিশেষ করে উত্তরবঙ্গে, আবার সিলেটের ওই যে হাওড় এলাকা, সুনামগঞ্জ, দিরাই, এই সব জায়গাগুলোতে। তখন আমাদেরই কাছের এক ছোটো ভাই গায়ক ইমরান, তাকে অনেকেই আপনারা চিনেন, সে আমাকে একটা বললো যে সেও কিন্তু নানান ধরনের সামাজিক ইনিশিয়েটিভের সাথে জড়িত। তার একটা ইনিশিয়েটিভ আছে মেড ইন বাংলাদেশ। তো সে আমাকে ফোন করে বললো যে তার একটা জনপ্রিয় মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে, যেটাকে অনেকে উকুলেলে নামে চিনেন, যেটা দিয়ে সে একটা ছেলের জীবন বদলে দিয়েছিল, যে উকুলেলে বাজিয়ে। আপনারা অনেকেই জানেন, আমাদের চট্টগ্রামের ভাষায় একটা গান ছিল, মধু হয়ে বিষাবাইলা। কক্সবাজারের ওই ছেলেটা জাহিদ, ওকে তুলে নিয়ে এসেছিল সে কক্সবাজার থেকে, এবং ওই সময় যে গানটা গিয়েছিল এবং ওই ইনস্ট্রুমেন্টটা বাজিয়েছিল, সেই ইনস্ট্রুমেন্টটা ছিল উকুলেলে। ওই ইনস্ট্রুমেন্টটা সে বিক্রি করে দেওয়ার জন্য, নিলামে বিক্রি করার জন্য সে চিন্তা করে, এবং আমাকে বলে যে ভাইয়া, আমি এই ইনস্ট্রুমেন্টটা কানেক্ট দ্য ডটসের মাধ্যমে বিক্রি করতে চাই। তো তখন আমি তাকে প্রশ্ন করি যে ভাই, তুই এটা বিক্রি করে কয় টাকা পাবি, কারণ এটার দাম কত? সে বলে যে এটার দাম 20-21 হাজার টাকা, বাট আমি মনে হয় প্রায় 1.5-2 লাখ টাকা পাবো। তো ওর আসলে ইন্সপিরেশনটা ছিল ওই সময় মাস্টারফির ব্রেসলেট প্রায় 42 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল, সাকিব আল হাসানের ব্যাট 20 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল, মুশফিকুর রহিমেরটা 17 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। তো সেখান থেকে সে ভেবেছিল যে তারটা হয়তো একটা ভালো 1.5-2 লাখ টাকায় বিক্রি হবে, এবং সে বললো যে ভাই, আমি তো সাকিবের মতো এত বড় সেলিব্রিটি না, বাট মোটামুটি কিছু লোকজন তো আমাকে ভালোবাসে, আমার এই উদ্যোগটা যেহেতু ভালো, হয়তো অনেকেই আমাকে এটা কিনতে আগ্রহী হতে পারে। তো আমি ভাবলাম যে আসলে 2 লক্ষ টাকা দিয়ে হয়তো তোলা সম্ভব হবে এই উকুলেলেটা বিক্রি করে বা নিলামে করে, কিন্তু এটা দিয়ে আসলে কতজন মানুষের উপকার করা যাবে? ওই সময় তো উত্তরবঙ্গে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা। তো আমি বললাম যে ভাই, তুই এক কাজ কর, তোর উকুলেলেটা তোর কাছে রাখ, আমরা দেখি তোকে অন্যভাবে সহযোগিতা করতে পারি কিনা।
তখন আমরা একটা ফেসবুক লাইভ আয়োজন করি ঈদের, কোরবানির ঈদের জাস্ট একদিন বা দুদিন পরে, এবং সেই প্রোগ্রামের মাধ্যমে 25 লক্ষ টাকার ফান্ড রেজ হয়, যেখানে মাত্র 70,000 টাকা কন্ট্রিবিউশন হচ্ছে কানেক্ট দ্য ডটসের। বাকি সবগুলো টাকা কিন্তু বিভিন্ন জন এসে দিয়েছেন। মানুষের জন্য ফাউন্ডেশন দিয়েছে 10 লক্ষ টাকা, এলভিএন ফার্মাসিউটিক্যাল দিয়েছে প্রায় 1 লক্ষ টাকার মতো মেডিসিন, কর্ণফুলী ফাউন্ডেশন দিয়েছে, অনেক গার্মেন্টস অন্টারপ্রিনাররা প্রায় 5,000 পিস কাপড় দিয়েছেন, রোটারি ক্লাব অফ চিটং সাগরিকা এগিয়ে এসছে। এরকম অনেকে মিলে এই 25 লক্ষ টাকার ত্রাণ সহযোগিতা আমরা ইমরানের হাতে তুলে দিতে সক্ষম হই, এবং ইমরান সেই ত্রাণ সহযোগিতা নিয়ে বাংলাদেশের প্রায় 31টা জেলায় এখন কাজ করছে, এবং এখনও পর্যন্ত তার এই কার্যক্রম কিন্তু চলছে। এই যে জিনিসটা আমি বারবার বলছিলাম যে এককভাবে অনেক কিছু আমরা করতে পারি না, বাট সামষ্টিকভাবে অনেক বড় কাজই করা সম্ভব, এবং এই মোটোটা নিয়েই মেইনলি কাজ করছে কানেক্ট দ্য ডটস। ডটগুলোকে যুক্ত করা, দ্যাট ইজ মানুষগুলোকে যুক্ত করা, কানেক্ট করা এবং মানুষের কল্যাণে কাজ করা, এবং এই কাজগুলো আমরা সবসময় করে যেতে চাই। আমাদের একটা মোটো হচ্ছে যে আমরা কখনোই কোনো ধরনের ক্রাউড ফান্ডিংয়ে যাব না। আমরা নিজেদের অর্থায়নে, বিশেষ করে আমাদের যারা ফাউন্ডিং মেম্বার আছেন সবার নিজস্ব অর্থায়নে এই প্রতিষ্ঠানটা চলবে। আমরা একটা হিসাব করে দেখেছি যে আমাদের যে বাৎসরিক যে জাকাতগুলো আসে, আমাদের যারা ফাউন্ডিং মেম্বার আছেন, আমি, আমার মিসেস বা আমাদের একদম নিকটাত্মীয় যারা আছেন, তাদের যেই জাকাত আসে, সেই জাকাতের টাকা আমরা বিচ্ছিন্নভাবে সারা বছরে বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, কিন্তু সেটাকে যদি একত্র করে আমরা একটা ফান্ড তৈরি করি, এবং তাহলে কিন্তু অনেক মানুষের আমরা উপকার করতে পারবো। যেমন রিসেন্টলি আপনারা জানেন যে কোভিডে অনেক অভিভাবকরা চাকরিহীন হয়ে গেছেন, তারা তাদের বাচ্চাদের স্কুলের বেতন ঠিকমতো দিতে পারছেন না, পড়ার খরচ চালাতে পারছেন না, এবং এই চিন্তা থেকেই মূলত আমরা এই বছর 5 জন স্টুডেন্টকে প্রতি মাসে 2,000, অর্থাৎ এক একজনকে বছরে 24,000 টাকা করে দেওয়ার জন্য আমরা 5 জন স্টুডেন্টকে বেছে নিই, এবং আমাদের একটা স্টুডেন্ট স্টাইফেন্ড প্রোগ্রাম আমরা চালু করি, এবং যেটা আমরা কন্টিনিউ চালু রাখবো বলে আমরা আশা করছি। এবং এইটা দেখে আরও 5 জন এগিয়ে এসেছেন, এবং তারা বলেছেন যে তারাও 5 জন স্টুডেন্টকে সহযোগিতা করতে চান। আরও 5 জন ভদ্রলোক এগিয়ে এসছেন, 5 জন ডোনার এগিয়ে এসছেন। তাদের নাম আমি সঙ্গত কারণে নিতে পারছি না, কারণ তারা সেটা নিতে নিষেধ করেছেন, তারা গোপনে এই কাজটুকু করতে চান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিশানুদ্দিন, পতেঙ্গা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন স্টুডেন্ট। তো এই বছর আমাদের পরিবার আর্থিকভাবে একটু অসচ্ছল ছিল। আমার পড়ালেখা, স্কুল ফিস, বই খাতার খরচ জোগাতে আমার বাবাকে অনেক হিমশিম খেতে হচ্ছিল। আমার পড়ালেখা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল। তো এই সময় একটা চ্যারিটি প্রতিষ্ঠান কানেক্ট দ্য ডটস আমাদের হেল্প করতে এগিয়ে আসে। তিনি আমার পুরো পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে নেন। তো ওনার জন্যই আমি আজ পড়ালেখা চালিয়ে যেতে পারছি। থ্যাংক ইউ স্যারকে। তাহলে এই যে দেখা গেল আমরা 5 জনের দায়িত্ব নিয়েছি, আরও 5 জন দাঁড়িয়ে গেছেন, আরও 5 জনের দায়িত্ব নিয়ে নিলেন। এইভাবেই আমরা এই কাজগুলোকে ছড়িয়ে দিতে চাই। আমরা মানুষকে যার প্রয়োজন তার সাথে কানেক্ট করিয়ে দিতে চাই, ডোনারদেরকে কানেক্ট করিয়ে দিতে চাই, ডটগুলোকে যুক্ত করতে চাই, অনেকগুলো মানুষকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই, এবং মানুষের কল্যাণে কাজগুলো করে যেতে চাই। আশা করছি এই কাজগুলোর মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবেন। আমরা মনে করি ইটস এ রেস টু রিচ আউট টু দ্য পিপল, যাদের প্রয়োজন, যারা হয়তো আমাদের সামান্য সহযোগিতায় যাদের জীবন বদলে যেতে পারে, যাদের জীবনের বিশাল কোনো চেঞ্জ আসতে পারে। সো আমরা এই জায়গায় যদি একটা অংশী হতে পারি, একটা ক্ষুদ্র কন্ট্রিবিউশন দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি, আমরা মনে করি এটাই আমাদের জীবনের সার্থকতা। কারণ আমরা কেউই কিন্তু আস্থা জীবন পৃথিবীতে বেঁচে থাকবো না। আমরা সবাই একটা পারপাস নিয়ে এসেছি, এবং এই পারপাসটা আমাদেরকে খোঁজ করতে হবে, এবং এই পারপাসটা হচ্ছে মানুষের কল্যাণে কাজ করে, যেটা আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এবং কানেক্ট দ্য ডটস এই জিনিসটাই বিশ্বাস করে। এবং আমরা মনে করি এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি, বাট এই ভালো মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এদেরকে যদি একসাথে ইউনাইটেড করা যায়, একটা চেইনের মাধ্যমে নিয়ে আসা যায়, তাহলে আসলে অনেক বেশি কল্যাণকর কাজ করা সম্ভব। প্রতিদিনই আমরা আজানের ধ্বনি শুনি, এবং সেখানে কিন্তু প্রতিদিন আমাদের কানে বাজিয়ে দেওয়া হয় হাইয়া আলাল ফালা, দ্যাট ইজ কল্যাণের পথে আসো। আমাদেরকে আসলে এই কল্যাণের দিকেই এগিয়ে আসতে হবে, আর এই কল্যাণের কাজগুলি করবে কানেক্ট দ্য ডটস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।